ডিপ ড্রাইভে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস এসছে। একজন শ্রোতা পাঠিয়েছেন মাধ্যমিক 2026-এর জন্য একটা গণিতের মক টেস্ট পেপার। হ্যাঁ, সিডস অফ এনলাইটমেন্ট নামের একটা সংস্থা তৈরি করেছে। একদম। তো ওনার প্রশ্নটা ছিল যে এই প্রশ্নপত্রটা দেখে ঠিক কি বোঝা যায়, মানে এর পেছনের দর্শনটা কি। চলুন এটা নিয়েই আজ কথা বলা যাক। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, কারণ এই মক পেপারগুলো এগুলো শুধু নম্বর পাওয়ার জন্য নয়। তাই? হ্যাঁ, আমার তো এই পুরো প্রশ্নপত্রটাকে একটা মেন্টাল জিম বা মানসিক ব্যায়ামাগার বলে মনে হচ্ছে। মেন্টাল জিম? ইন্টারেস্টিং। মানে ঠিক কেমন? দেখুন, প্রথমে যে 1 নম্বরের এমসিকিউ প্রশ্নগুলো আছে ওগুলো হলো ওয়ার্ম আপের মতো। আচ্ছা। এরপর সংক্ষিপ্ত উত্তরগুলো, ওগুলো যেন কার্ডিও, স্পিড আর অ্যাকিউরেসি দুটোই খুব দরকার। আর বড় প্রশ্নগুলো? আর শেষে যে বড় প্রমাণ বা সমাধানগুলো, যেমন ধরুন উপপাদ্য বা পরিমিতির অঙ্ক, ওইগুলো হলো হেভি ওয়েট লিফটিং। ওখানে আসল জ্ঞান আর কৌশল দুটোই লাগে। বাহ, দারুণভাবে বললেন তো। আমি একটা জিনিস দেখছিলাম, পাটিগণিতের প্রশ্নগুলো, মানে যেমন ওই সরল সুদের অঙ্কটা বা অংশীধারী কারবারের। হ্যাঁ, প্রশ্ন 5.I-তে আছে। হ্যাঁ, ওগুলো খুব বাস্তব জীবন থেকে নেয়া। কিন্তু ঠিক তারপরেই বীজগণিতের প্রশ্নগুলো আবার বেশ অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত। এই যে একটা পরিবর্তন, এটা কি ইচ্ছে করে করা? একদম, এটা অ্যাকচুয়ালি একটা কৌশল। ছাত্রছাত্রীদেরকে ধাপে ধাপে বাস্তব জগৎ থেকে যুক্তির জগতে নিয়ে যাওয়ার একটা উপায় আর কি। ও আচ্ছা। প্রথমে মেশিনের মূল্য হ্রাসের মতো পরিচিত সমস্যা দিয়ে গণিতের দরকারটা বোঝানো হচ্ছে। তারপর যখন মনটা তৈরি, তখন দ্বিঘাত সমীকরণের মতো অ্যাবস্ট্র্যাক্ট ধারণার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই দ্বিঘাত সমীকরণের প্রশ্নটাতেও একটা ব্যাপার আছে। শুধু তো সমাধান করতে বলেনি, বীজের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। ঠিক, এর মানে হলো শুধু ফর্মুলা জানলে হবে না, ইকুয়েশনটার ভেতরের গঠনটা বুঝতে হবে। মানে মুখস্থ করে গেলে হবে না। একেবারেই না। যে ছাত্র বা ছাত্রী সমীকরণের আত্মাটা বুঝতে পেরেছে, একমাত্র সেই ঠিকঠাক উত্তর দিতে পারবে। উপপাদ্যটা প্রমাণ করতে বলা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন 9.I। আজকের দিনে যেখানে কম্পিউটারে সবকিছু সিমুলেট করে দেখে নেওয়া যায়, সেখানে হাতে কলমেই প্রমাণ করার দরকারটা কি? এটা কি শুধু একটা পুরনো ঐতিহ্য? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এখানে উপপাদ্যটা নিজে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রমাণ করার প্রক্রিয়াটা। কি রকম? এটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো। আপনার হাতে কিছু সূত্র বা ক্লু আছে, আর কিছু নিয়ম বা যুক্তি আছে। সেগুলোকে ধাপে ধাপে সাজিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। আচ্ছা, মানে লজিক্যাল ডিডাকশন। একদম। এই যে যুক্তি দিয়ে একটা উপসংহারে পৌঁছানোর ক্ষমতা, এটা গণিতের বাইরেও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এটা মস্তিষ্ককে যুক্তি দিয়ে ভাবতে শেখানোর একটা ট্রেনিং। ঠিক। আমি পরিমিতি বা মেনসুরেশনের অংশেও এরকম একটা কৌশলের ছাপ দেখলাম। কোনটা বলুন তো? ওই যে চোং আর শঙ্কু, দুটো বিষয়কে একসাথে একটা বড় প্রশ্নের মধ্যে আনা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন 14। দুটো ফর্মুলা তো বেশ কাছাকাছি, মানে গুলিয়ে ফেলার একটা চান্স থাকে। ঠিক ধরেছেন, একদম ঠিক পয়েন্ট। আমার মনে আছে একবার এক ছাত্র পরীক্ষার চাপে শঙ্কু আর চোঙের আয়তনের ফর্মুলা দুটো গুলিয়ে ফেলেছিল। হতেই পারে। এই প্রশ্নটা ঠিক সেই ভুলটা ধরার জন্যই তৈরি। দুটোকে একসাথেই জিজ্ঞেস করা হয়েছে, যাতে বোঝা যায় ছাত্রছাত্রীর ধারণা কতটা স্বচ্ছ। এটা আসলে চাপের মুখেও কনসেপ্টের স্বচ্ছতা পরীক্ষা করার একটা উপায়। তাহলে আমাদের শ্রোতার প্রশ্নের উত্তরে বলা যায়, এই প্রশ্নপত্রটা শুধু কে কত অঙ্ক কষতে পারে সেটার পরীক্ষা নয়। না, একদমই নয়। এটা একটা জিনিসময়ভাবে ডিজাইন করা পথ, যা একজন শিক্ষার্থীকে বাস্তব সমস্যা থেকে শুরু করে বিমূর্ত যুক্তি আর ধারণার স্বচ্ছতা পর্যন্ত নিয়ে যায়। একদম তাই। প্রতিটি প্রশ্নই তার মানসিক দক্ষতার এক একটা দিক পরীক্ষা করার জন্য তৈরি। আর এই ডিপ ডাইভের শেষে আমাদের শ্রোতার জন্য একটা ভাবনার বিষয় রেখে যাই, কি বলেন? অবশ্যই। আমরা সাধারণত এই প্রশ্নপত্রগুলোকে নম্বর পাওয়ার একটা বাধা হিসেবে দেখি, কিন্তু যদি এটাকে নিজের চিন্তার পদ্ধতি বোঝার একটা আয়না হিসেবে দেখা যায়, মানে এই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আমরা আসলে জানতে পারি আমাদের যুক্তির শৃঙ্খল ঠিক কোথায় দুর্বল। তো প্রশ্নটা হলো, কোনটি একজন শিক্ষার্থীকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে? শুধু নম্বর পাওয়া, নাকি নিজের চিন্তার প্রক্রিয়াকে উন্নত করা?